শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কানেকশনটা একটু প্রবলেম আছে। আচ্ছা, আমি আগের দিন যেটা পড়িয়েছিলাম পার্টিকেল ইন এ বক্স, এটা কি বাড়িতে পড়া হয়েছে? ডিজেনারেসি, এক্সপেকটেশন, ভ্যালু অফ পজিশন, মোমেন্টাম, এটা করেছো তোমরা সবাই তো তাহলে? বলো। করা হয়েছে? আচ্ছা, নেটটা খুব প্রবলেম করছে আমার এখানে। কি বলছিলে লুনি? কি বলছিলে পার্টিকেল ইন এ বক্সে কি পড়ছিলে বলো? চলে যাচ্ছে। বলো বলো বলো। বলো, কিছু বলছিলে তোমরা? হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলো। হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার, আপনার কথা স্যার শুনতে পাচ্ছি না, একটু পর পর শুনতে পাচ্ছি। আপনার কথা ভালো করে শুনতে পাচ্ছি না, হ্যাঁ বুঝতে পারছি, নেটের একটু অনেকক্ষণ প্রবলেম পর পর হচ্ছে শুনতে পাচ্ছি। এখানটা। হ্যাঁ 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 হ্যাঁ। না, কোনো মতে নেট কানেক্ট হচ্ছে না আজকে। থাকো থাকো, হোল্ডে থাকো, দেখছি চেষ্টা করে কতদূর কি হয়। ওহো, দাঁড়া, এবার হবে, একটু একটু দাঁড়াও তো, চেষ্টা করি, শেষ আশা করছি হবে এবার। দেখা যাক, দেখা যাক এটা করে। হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার পাচ্ছি। আচ্ছা, এইবার বলো যে পার্টিকেল ইন এ বক্স তোমরা কতটা পড়েছো, কি পড়লে বাড়িতে, বলো। মানে এক্সপেকটেশন। স্যার আমার থ্রি ডাইমেনশনালটা পার্ট গুলো মানে ওই ক্যালকুলেশন গুলো একটু বাকি আছে দেখা। আচ্ছা, যেগুলো পড়িয়েছিলাম তাহলে ভালো করে ওগুলো পড়বে। আমি যে টপিকটা আজকে একটু বলছি, আশা করছি তোমরা একটা ক্লাস 11-12 পড়েছো, প্লাস আমাদের সিলেবাসও আছে, হয়তো তোমরা আগেও পড়েছো। দ্যাট ইজ, দেখো তুমি তো মেজারমেন্ট, তুমি তো যে কোনো একটা ধরো অবজারভেবল মেজার করছো, দেখা যাচ্ছে তো বোর্ডে? স্ক্রিনটা ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। Okay, so suppose this is an observable. Observable means quantum mechanics, so we know that observable means an operator, any physical dynamical variable. And suppose another observable is B. এখন এইটা লোকজন দেখলো, দেখো তুমি যখন প্র্যাকটিক্যালি কোনো কিছু মেজার করো ল্যাবরেটরির মধ্যে, তোমার ফিজিক্সের ল্যাবরেটরিতে, দেয়ার ইজ সাম এরার, দেয়ার ইজ অলওয়েজ সাম এরার মে হ্যাপেন। এরার তো হয় নাকি, এটা সময় সবাই আমরা জানি। এখন আমাদের ফিজিক্যাল ল্যাবরেটরিতে যে এরার গুলো হয়, তার জন্য কিন্তু কিছুটা দায়ী হচ্ছে যে এক্সপেরিমেন্ট করছে সে, কিছুটা রেসপন্সিবল হচ্ছে ডিভাইসটা, যে যন্ত্র দিয়ে করছি তার কিছু প্রবলেম আছে, আর কিছুটা দায়ী হচ্ছে বাইরের এনভায়রনমেন্টের মধ্যে যেসব ফ্রিকশনাল ফোর্স বা এয়ার কিছু ডিপোজিশন পার্টিকেল থাকছে, এইসবের জন্য। তাহলে প্র্যাকটিক্যাল যখন করি এইসব এরার কিন্তু এমনি চলে আসে।
তাহলে লোকজন ভাবলো যে যদি কোয়ান্টাম মেকানিক্যাল কিছু মেজারমেন্ট করি আমরা, এক্সপেরিমেন্ট করা তো খুব মুশকিল কোয়ান্টাম মেকানিক্সে, তাহলে সেখানেও নিশ্চয়ই এররগুলো থাকবে। এইখানে একটা ডিফারেন্স লোকে দেখলো যে যদি এরকম একটা কেস আমরা ভাবি, আইডিয়াল কেস, যে আমরা কিছু মেজার করতে চাইছি যেখানে যে এক্সপেরিমেন্ট করছে সে কোনো রকম ভুল করছে না, এনভায়রনমেন্টের মধ্যে যেখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে সেখানে কোনো রকম কোনো ডেভিয়েশন প্রবলেম কিছু নেই, আইডিয়াল এনভায়রনমেন্ট, আর যে মেশিনটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে দ্যাট ইজ অলসো অ্যান আইডিয়াল ওয়ান। তাহলে হিসাব মতো কি হওয়া উচিত? ইন দ্য আউটকাম দেয়ার শুড বি নো এরার, ইয়েস অর নো, তাই তো? বলো, যদি কোনো রকম প্রবলেম কোথাও না থাকে তাহলে কি Yes, কোনো sir. একটা, হ্যাঁ কোনো একটা প্র্যাকটিক্যাল করলাম তাতে তো কোনো এরার থাকার কথা না। এখানে একটা বিশাল সমস্যা দেখা গেল। সমস্যাটা কিরকম? ধরো তোমার কাছে, তুমি যখন মেজারমেন্ট করছো কোয়ান্টাম মেকানিক্যালি, মেজারমেন্ট করা মানে ইউ আর মেজারিং সাম ফিজিক্যালি অবজারভেবল ভ্যারিয়েবল, যার নাম হচ্ছে ফিজিক্যাল অবজার্ভ ভ্যারিয়েবল, যার টেকনিক্যাল নাম হচ্ছে অবজারভেবল। অবজারভেবল মানেই কোয়ান্টাম মেকানিক্সে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি বাই সাম অপারেটর। অপারেটরগুলো লিনিয়ার, হারমিশিয়ান, এগুলো আমরা পড়ে ফেলেছি। এখন মেজার করছো মানে তুমি সিস্টেমটাকে সেই অপারেটর দিয়ে ধাক্কা মারছো। এখন মজার কথা দেখো, ধাক্কা মারলে পরে তোমাকে অনেকবার করে ধাক্কা মারতে হবে, ধাক্কা মারার পর সেটা আদৌ আইগেন স্টেট হবে কিনা তোমার কোনো গ্যারান্টি নেই। সো ফাইনালি তুমি ক্যালকুলেশন কি করো? ইউ আর মেজারিং দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য অল আউটকাম। এটা আমরা করি, আমরা শিখেও গেছি। আমরা এটা শিখেছিলাম যে অ্যাভারেজ করার পর, ধরো যে কোনো জিনিসটা তুমি একটা অ্যাভারেজ বার করলে, ধরো এটারই অ্যাভারেজ বার করলে, অ্যাকচুয়াল রেজাল্ট তুমি কোয়ান্টাম মেকানিক্স ভুলে যাও। ধরো তুমি অনেকগুলো ডেটা পয়েন্ট পেয়েছো কোনো একটা গ্রাফের বা কোনো একটা প্র্যাকটিক্যালের, x1 x2 এরকম করে করে। তা লোকে বললো তুমি যখন গ্রাফ প্লট করছো, ধরো ওয়াই ভার্সেস এক্স গ্রাফ প্লট করছো, তা কোনো একটা পয়েন্ট এখানে, কোনো একটা পয়েন্ট এখানে, কোনো একটা পয়েন্ট এখানে, কোনো একটা পয়েন্ট এখানে, তখন তোমায় কি বলা হয়? শেখানো হয়েছে যে ইউ প্লিজ প্লট দ্য মিন কার্ভ। এখন মিন কার্ভ আমরা কিরকম ভাবে প্লট করি? যে এমন একটা গ্রাফ প্লট করব যেন সেই কার্ভটার দুদিকে মোটামুটি সমান নাম্বার অফ পয়েন্ট থাকে, এটা আমরা ধরে নিই, তাই তো? সবাই তো জানো এটা, কি সবাই জানো নিশ্চয়ই? এগুলো ফার্স্ট ইয়ার থেকে করে এসছো। আচ্ছা, হ্যাঁ স্যার। কেন এটা করি বলো তো, এই দুদিকে সমান নাম্বার লাইন মোটামুটি রেখে? এটা কি কোনো ফিজিক্যাল বেসিস আছে? এটা কি জানা আছে তোমাদের? কেউ বলতে পারবে? কোনো আইডিয়া? আমি জানি না তোমার নামটা জানো কি না, এইসব লাইনকে বলা হয় বেস্ট ফিট লাইন অর রিগ্রেশন লাইন। নামটা শুনেছো? নামটা কি শোনা? বেস্ট ফিটটা যে যখন প্রোগ্রামিং করছিলাম কার্ভ ফিটিং এর সময় তখন শুনছিলাম, কিন্তু পাইথনে করেছিলে পরেরটা না বেস্ট শুনিনি। ফিট? হ্যাঁ, পাইথনে যেমন করেছিলে একদম সেম। অ্যাকচুয়ালি ওখানে প্রোগ্রামিং করানো হয়, এখানেও ক্যালকুলেটারেও এটা করা যায়। তোমাদের শেখানো হয়নি, পরে কোনো একদিন পারলে আমি ক্যালকুলেটারে দেখিয়ে দেবো স্ক্রিনশট পাঠিয়ে। এই বেস্ট ফিট লাইনের ফিজিক্যাল তোমরা যদি গুগল সার্চ করো বা যে কোনো ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এর বই দেখো, ইন দ্যাট কেস বেস্ট ফিটিং লাইন মানে পয়েন্টগুলো এমন ভাবে থাকবে যে ফার্স্ট অফ অল তোমার ডেটা সেট, ধরে নাও এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট আউটপুট গুলো পেয়েছো y1 y2 এরকম করে করে। তোমাকে তখন বের করতে হবে ফার্স্ট অফ অল যে হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ দ্য আউটপুট ভেরিয়েবল। এই মিন ভ্যালু বার করার পর প্রত্যেকটা ভ্যালু ওই মিন থেকে কতটা দূরে তোমাকে সেটা বার করতে হয়। ওই কতটা দূর, এই দূরগুলো বের করাটাই হচ্ছে বেস্ট ফিট লাইন ফিটিং করার আসল ক্রাইটেরিয়া। যত কম দূর হবে তত কম তোমার এরার তুমি ইন্ট্রোডিউস করছো, যত বেশি দূর হচ্ছে লাইনটা থেকে তত বেশি সেখানে এরার চলে আসছে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল বেসিস ইন কেস অফ প্র্যাকটিক্যাল মেজারমেন্ট। তা আমরা কোয়ান্টাম মেকানিক্সও কিন্তু এইরকম একটা বেসিস ধরে এগোই, যে ফার্স্ট ইউ ডুইং সাম রিপিটেটিভ এক্সপেরিমেন্ট, দেন ডু দ্য মিন ভ্যালু অফ দ্য রেজাল্ট। শুধু এই মিনটা না, আর একটা কাজ এখানেও করা হয়, এখানেও যেটা করা হয় সেটা হচ্ছে এই জিনিসটাও করে নেওয়া হয়, যেটাকে বলা স্কোয়ার অফ দ্য অপারেটরের মিন। বা তুমি এখানেও সেটা করতে পারো, যে ওয়াই স্কোয়ারের এখানে মিন বার করলে। কেন এটা করছি? কারণ ওয়াই আই মাইনাস এই যে মিন অফ ওয়াই, ইট ক্যান বি নেগেটিভ। অ্যাভারেজ ভ্যালু থেকে কোনো একটা সার্টেন ভ্যালু তো বেশি বড় হতেই পারে, তাই না? তাই সেটা একটা নেগেটিভ এরার চলে আসবে। আমাকে সমস্ত এরারগুলোকে যদি ইউনিফাইড করতে হয়, সেম স্ট্যাটাসে আনতে হয়, তাহলে আমি এটা স্কোয়ারের মতো করে অ্যাভারেজ বার করতে পারি। সো এটা একটা মিন, এটাও একটা মিন। যেটা আমরা করি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে এই মিন থেকে এই মিনটাকে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, আমরা এই মিন দুটোকে ডিভিশন করি, মাইনাস করি।
এই যে সেপারেশনটা, এটাকে বলা হয় হচ্ছে, আমি আগেও কিছু অঙ্ক করতে দিয়েছিলাম, ইট ইজ কল রুট, সরি, এটা যদি রুট ওভার করো তাই তাকে আমি বলবো হচ্ছে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। কেন রুট করছি? কারণ ডাইমেনশন না হলে মিলবে না। এখানে একটা স্কোয়ার আছে, এটার আবার এটার স্কোয়ার আছে, তা দুটোকে সেম স্ট্যাটাসে আনার জন্য আমি লাস্টটাকে রুট করি। তাহলে আমার মেন উদ্দেশ্য থাকে রিপিটেটিভ এক্সপেরিমেন্ট করার পর যে অবজারভেবল বা যে অপারেটর বা যে ডাইনামিক্যাল ভ্যারিয়েবলটা মেজার করছি, তার যে আউটপুট গুলো পাচ্ছি, তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে এখানে একটা নাম্বার অফ আউটকাম দিয়ে ডিভাইড করতে হয়, সেটা আমরা করি না বলে আমরা একটা নাম দিয়েছি জাস্ট রুট মিন স্কোয়ার ডেভিয়েশন। এটুকুন কি বোঝা গেল? হ্যাঁ কি না বলবে তো? বুঝতে পারছো কি করতে চাইছি আমরা? Yes, sir. এই জিনিসটাই এতক্ষণ ধরে যেটা বলিনি, এই জিনিসটারই অ্যাকচুয়াল খুব লুসিড ল্যাঙ্গুয়েজে, খুব সাধারণ ভাষায় বাংলাতে এটাকেই বলা হয় হচ্ছে এরার। এরার বললে পরে আমরা সবাই বুঝতে পারি, কিন্তু যদি কেউ বলে রুট মিন স্কোয়ার জিনিসপত্র, তাহলে একটু জন্য কঠিন কঠিন লাগে যে রুট মিন স্কোয়ার কিসব কিসব। অ্যাকচুয়ালি কিন্তু এই ঘটনাটা, ডেটা সেট পয়েন্ট পেয়েছো, অ্যাভারেজ থেকে কতটা দূরে আছে, আবার স্কোয়ার থেকে কতটা দূরে আছে, সেই দুটোকে মিশিয়ে নাও, রুট ওভার করো, এই জিনিসটা হচ্ছে আমার এরার। এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। কিন্তু এই এরারটা কেন আসে প্র্যাকটিক্যাল করতে গেলে পরে? আমি তো একটু আগেই বললাম, এরারটা অনেক কারণে আসতে পারে। তোমার দোষে হতে পারে যে এক্সপেরিমেন্টটা করছে, হতে পারে ডিভাইস যেটা নিয়ে করছো, যে যে যন্ত্র ইউজ করছো, দ্যাট ডিভাইস ইজ ভেরি পুয়ার, অনেক পুরনো হয়ে গেছে। হতে পারে যে এনভায়রনমেন্টের মধ্যে করছো, সেখানে কিছু কি বলবো, মানে ডিসপিউট আছে, ওই ফ্রিকশনাল ফোর্স, ডিসিপেটিভ ফোর্স আছে, হিউমিডিটি আছে সার্টেন কিছু এক্সপেরিমেন্টে। তাহলে সেগুলো এই এরারটাকে ইন্ট্রোডিউস করে। মজার কথা হচ্ছে, তাহলে লোকে ভাবলো যদি আমি এগুলোকে বাদ দিয়ে ভাবি, আইডিয়াল কেস কিছু নেই, তাহলে নিশ্চয়ই এই ডেল্টা এ এটা জিরো হওয়ার কথা, দেয়ার শুড বি নো এরার। এখানেই পার্থক্যটা হচ্ছে ক্লাসিক্যাল সিস্টেমের সঙ্গে কোয়ান্টাম সিস্টেমের। কোয়ান্টাম সিস্টেম বলছে যে এই যে এরারটা, দিস এরার is not introduced by man or observer, not introduced by any experimental device, and not introduced by any ambient environmental situation. It is inherently present inside the system. কথাটা বোঝা গেল কি বলছি? মানে তুমি যদি কোয়ান্টাম মেকানিক্সের কোনো একটা প্রপার্টির উপর মেজারমেন্ট করতে শুরু করো, তোমাকে সে কিছুটা এরার দিতেই পারে, হবেই বলছি না আমি, দিতেই পারে। এবং যেটা দেবে সেটার জন্য তুমি দায়ী নাও হতে পারো, সিস্টেমটার সঙ্গে তোমার ইন্টারাকশনটাই দায়ী। কেন দায়ী? কারণ তুমি যখন এক্সপেরিমেন্টটা করছো, আবার তো সে একই কথা, সে তোমাকে পার্টিকেল হিসেবেও দেখাতে পারে, আবার ওই তার মধ্যে দুটো অ্যাসপেক্ট তো মিশে আছে। তা তুমি হয়তো পার্টিকেলের কিছু এক্সপেরিমেন্ট করছো, তখন তার মধ্যে থেকে কিছু ওয়েভ প্রপার্টি বেরিয়ে চলে আসলো, তাহলে কিছু এরার চলে আসতে পারে। আবার তুমি ওয়েভের কিছু এক্সপেরিমেন্ট করছো, সেখানে কিছু পার্টিকেল প্রপার্টি ঢুকে যাচ্ছে বসে, তাই তোমার সেখানেও কিছু এরার চলে আসতে পারে। তাহলে এই যে এরারটা তুমি পাচ্ছ, সেটা তোমার তো দোষ না, সিস্টেমটারও দোষ বলা যাবে না, মানে এটা হচ্ছে ন্যাচারালি তার মধ্যে চলে এসছে। এটা কি বোঝা গেল যেটা বলতে চাইছি আমি? বলো বলো বুঝতে পেরেছো কিনা, কেন এরারটা কোয়ান্টাম মেকানিক্সে আসছে? সৌভিক? কারণ স্যার এগুলো যে আমরা যে করি ব্যাপারগুলো, এগুলো হ্যাঁ। সব মানে এক্সপেরিমেন্টালি প্রুভ করা না, এগুলো মানে শুধু কোনো একটা এক্সপেরিমেন্টালি এক্সপেরিয়েন্স থেকে কিছু একটা মানে না, শুধু এক্সপেরিয়েন্স না, হ্যাঁ, predict লোকজন করা। তো যখন বের করেছিল তখন তো ভাবনা চিন্তাই করছে বসে, কিন্তু লোকে বললো যে যদি তুমি এক্সপেরিমেন্ট করতে যাও আইডিয়ালি, তাহলে কিন্তু তোমার এই ভাবনা চিন্তাটারই একটা আউটপুট তুমি দেখতে পারবে, যে সত্যিকারের এরারটা চলে আসছে। সেটার জন্য কোনো রকম এক্সপেরিমেন্ট দায়ী হবে না, দায়ী হবে তোমার সঙ্গে সিস্টেমটা ইন্টারাকশন। মানে তোমার মধ্যে দুটোই ক্যারেক্টার আছে, ওয়েভ আর পার্টিকেল, কিন্তু তুমি যদি পার্টিকেল করতে চাও, কিছু ওয়েভ মিশে থাকতেই পারে তার মধ্যে, আবার ওয়েভ ক্যারেক্টার ডিটারমাইন করতে গেলে কিছু পার্টিকেল ক্যারেক্টার চলে আসতে পারে, তার মানে এরার চলে আসছে। তার মানে ইউ ডেফিনেটলি কারেক্ট রেজাল্ট তুমি কখনোই পাবে না, দেয়ার ইজ সাম এরার, এন্ড দিস এরার এই জন্যই বলা হয় ইনহারেন্টলি প্রেজেন্ট ন্যাচারালি। এটা তোমার কিছু করার নেই, ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট না। তাই জন্য এইটাকে আর এরার না বলে এটাকে তখন বলা হবে, একটা নতুন নাম দেয়া হলো, ইট ইজ কল্ড আনসার্টেনটি। It should not be called error, কারণ এরার মানে দ্যাট ইজ এগেইন ম্যান মেড, ডিভাইস মেড অর এনভায়রনমেন্টাল মেড, কিন্তু এটা তো কোনো রকম এটা ন্যাচারালি মেড। ন্যাচারালি মেডকে আমরা কোনো এরার বলতে পারি না, আমরা সেটাকে এখন থেকে কি বলবো? আনসার্টেনটি। দ্যাট ইজ ইউ আর নট সার্টেন that you will get that result that you are desired.
তুমি ভেবেছো এক ধরনের হবে, কিন্তু সেটা তো নাও হতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এবার, খুব এই আনসার্টেনটির ব্যাপারটা আমাদের জীবনে কিভাবে আছে, খুব মন দিয়ে জায়গাটা শুনিস। সবাই আমরা এটার জন্য আমাদের মধ্যে এটা হয়েছে জীবনে। ধর তুই এরপর কি বলবো তোকে, ঘটনাটা এভাবে ব্যাখ্যা করে বলতে পারি যে একটা ছেলে বা মেয়ে ভাবলো যে আফটার ডুইং দেয়ার বিএসসি আর এমএসসি এবার সে কি করবে। তাহলে সে সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, বাবা আমাকে জিজ্ঞেস করলো, আমাকে স্যারকে জিজ্ঞেস করলো, তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললো, সবাই বললো হ্যাঁ তুমি এই চাকরিটা করো, ব্যাংক জব বা স্কুল টিচার বা কলেজ প্রফেসর, দ্যাট ইজ ভেরি গুড ফর ইউ। তা সবার থেকে শুনে এবারে বললো ঠিক আছে তাহলে আমি এই জবটা করব। জবে যখন ঢুকলো 3-4 মাস কাটার পর দেখলো ও বাবা, সবাই যা বলেছিল এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল, এটা আমার জীবনের সঙ্গে মিলছেই না, একদম বাজে রেজাল্ট আমাকে দিচ্ছে। সো এন্টায়ার থিং বিকামস আনসার্টেন টু হিম। এই যে আমরা বলি না লাইফটা আনসার্টেন, সেখানে কিছু কোয়ান্টাম মেকানিক্স মিশে আছে। যা বলবো তা হবেই না, মানে আমরা যে বলি ভবিষ্যতে কি হবে জানি না আমরা, দ্যাট ইজ আনসার্টেন। কোয়ান্টাম মেকানিক্স দ্যাট ইজ, এটা তার হচ্ছে একদম বার্নিং এক্সাম্পল। কিছু করতে গেলে পরেই তোমাকে সে সার্টেন অ্যান্সার সে দেবে না। বোঝা যাচ্ছে কি বলছি? ঠিক আছে কোয়েলিকা, বুঝতে পারছো তো আনসার্টেন কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ এইবার একটা মজার কথা, তার মানে দেখো কোয়ান্টাম মেকানিক্স এর তৈরি কিন্তু আমাদের লাইফের মধ্যেও আছে। অনেকে বলে যে আমরা তো আসলে ইলেকট্রন প্রোটন দিয়ে তৈরি আমাদের শরীর ফরির, তাই শেষ পর্যন্ত আনসার্টেন আমরাও হয়ে যাই। আমরা বলি না আমাদের ফিউচার খুব আনসার্টেন, অ্যাকচুয়ালি ওই ইলেকট্রন প্রোটনের আনসার্টেনিটার জন্যই হয়েছে। এনিওয়ে এগুলো মজার কথা, ফিলোসফিক্যালও বলতে পারো, খুব মজা যদিও নয়। এইবার একটা ইম্পর্টেন্ট কথা, ধরো তুমি ক্লাসিক্যাল কোনো সিস্টেম নিয়ে মেজার করছো, অ্যান্ড ইউ হ্যাভ, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম বলছি, মন দিয়ে সবাই শুনবে এই টার্মটা, ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবল। আবার বলছি, ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবল। ক্যানন কথাটা ইট ইজ রিলেটেড টু চার্চ। চার্চ মানে খ্রিস্টানদের যে গির্জা চার্চ থাকে, দেয়ার আর সাম রুলস টু বি ফলোড ইন চার্চ। সো দোজ ভ্যারিয়েবলস, those mechanical variables are called canonically variables, which are very closely related to each other by some mathematical rule or by some physical means. যেমন পজিশন মোমেন্টাম, যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। These pair of variables are sometimes called canonically conjugate variables. Conjugate কথাটা মানে ওই সাপ্লিমেন্টারি, এটার সঙ্গে এটা রিলেটেড, এটার সঙ্গে এটা রিলেটেড। আর ক্যানোনিক্যাল মানে দে আর রিলেটেড বাই সার্টেন রুল অর সার্টেন ল। পজিশন থাকলেই যেন মোমেন্টাম চলে আসবেই, অ্যাঙ্গুলার পজিশন ডিসপ্লেসমেন্ট হলেই যেন অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাটার সঙ্গে সঙ্গে চলে আসে। অ্যান্ড দেয়ার আর সার্টেন রুলস অলসো বাই হুইচ দে আর কানেক্টেড টু ইচ আদার। এখন দেখো, ভাবো তুমি ক্লাসিক্যাল মেকানিক্সে, ক্লাসিক্যাল ডোমেন, একটা বাস ট্রাম গাড়ি, তার পজিশন আর মোমেন্টাম মেজার করছো একসঙ্গে। আর ধরো তাহলে সেখানে কি একসঙ্গে মেজার, তুমি যখন মেজার করছো তার মধ্যে কোনো যদি আইডিয়াল কেস হয়, তাহলে হিসাব মতো তুমি ধরো পজিশন তুমি একটা এরার পেলে, এরার আইডিয়াল কেস হলে তোমার সেখানে কোনো এরার না পাওয়ারই কথা, অ্যাকচুয়ালি হিসাব মতো কোনো এরার তুমি পাবে না আইডিয়াল কেস হলে পরে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে, এবং এটা কোনোভাবে প্রুভ, আমি এখন প্রুফটা ওইভাবে তো হয় না, যদি দুটো এরকম ডাইনামিক্যাল ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবল হয়, লাইক পজিশন মোমেন্টাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইন দ্যাট কেস দ্য প্রোডাক্ট অফ দ্য আনসার্টেনিটি অফ দ্য টু করেসপন্ডিং ভ্যারিয়েবল, প্রোডাক্ট অফ দ্য আনসার্টেনিটি, this is greater than equal to h start by 2. প্রোডাক্ট অফ দ্য আনসার্টেনিটি, এটা ফিজিক্যাল মানেটা হলো, যদি কখনো তুমি এটাকে একদম কারেক্টলি মেজার করো, তাহলে সঙ্গে সঙ্গে বিটার মধ্যে বিশাল এরার চলে আসবে। আবার বিটাকে তুমি কারেক্টলি মেজার করো, তাহলে করেসপন্ডিং এটার মধ্যে আবার একটা বিশাল এরার চলে আসবে। তার মানে ইউ ক্যানট মেজার two canonically conjugate variables simultaneously, that is the important term. একসঙ্গে তুমি দুটো ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলকে প্রিসাইজলি, কারেক্টলি, এরারলেস ভাবে মেজার করতে পারবে না। দেয়ার উইল বি সাম এরার introduced in it inherently, and the error, the minimum value of the error is h cut by 2. তার থেকে এরার তো বেশি হতেই পারে, আমাদের চেষ্টা থেকে এরারটাকে কমানোর, কমাতে কমাতে সেটাকে জিরো তুমি করতে পারবেই না। একটা ঠিক হলে অন্যটা ভুল হবেই, আর দুটো মিলিয়ে তার এরারটার মিনিমাম ভ্যালু হবে কত, h cut by 2।
এই লাইনটা তুমি কোনো বইয়ের মধ্যে চট করে পাবে না, স্টেটমেন্টটা পারলে একটু লিখে নিও বা রেকর্ডটা শুনে রেখো ভালো করে। ওয়ান ক্যানট মেজার টু ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলস সাইমালটেনিয়াসলি উইথ ইনফাইনাইট প্রিসিশন। বোঝা যাচ্ছে? লিখে ফেলতে পারো খাতার মধ্যে। আবার বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। One cannot measure two canonically conjugate variables. Canonically conjugate বুঝে গেছো? পজিশন, মোমেন্টাম, অ্যাঙ্গুলার পজিশন, এরকম টাইপের। Canonically conjugate variables simultaneously, একই সঙ্গে, হ্যাঁ পরপর করো, তুমি ঠিকঠাক যা পেতেও পারো রেজাল্ট, কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। সাইমালটেনিয়াসলি উইথ ইনফাইনাইট প্রিসিশন, প্রিসিশন মানে একদম সূক্ষ্মভাবে, সঠিকভাবে, একদম মানে দুর্দান্ত রেজাল্ট তুমি পেতেই পারো না, ভুল হতেই পারে। এন্ড কতটা এরার হবে ম্যাথমেটিক্যালি, এইটা তোমাকে বলেছিল হচ্ছে বেসিক্যালি দিস ইজ টার্ম বাই হাইজেনবার্গ। সো ইট ইজ সামটাইমস কল্ড হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ খুব ব্রিলিয়ান্ট লোক ছিল, মানে ছোটবেলায় যখন পড়াশোনা করতো ও স্কুলে সব সাবজেক্টে সব পেপারে টপ করেছিল, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, যা যা আছে, বাংলা বলছি না, যাই হোক। তখনকার দিনে সংস্কৃত পড়ানো হতো জার্মানিতে, ম্যাক্স মুলার যেহেতু ইন্ডিয়াতে এসেছিল, এটা হিস্ট্রি সাক্ষী। তো তখন বাবাকে বলেছিল কলেজে পড়ে, বাবা আমি কি নিয়ে পড়বো? তো তোর যেটা ভালো লাগে, ও ওই মানে তোর যেটা বলছিস সবচেয়ে তুই ভালোবাসিস কোনটা? সবচেয়ে ভালোবাসি আমি একটা সাবজেক্ট, কিন্তু সেটা আমি একটু কম পেয়েছি। বলো কোনটা? বলো ফিজিক্স। তাহলে ওটা নিয়ে পড়। তখন ওই সময় যে বাবা তাকে এটা না বলতো, বলো না তুই সবচেয়ে হাইয়েস্ট পেয়ে সেটা নিয়ে পড়, তাহলে আমরা হাইজেনবার্গকে পেতাম না বেসিক্যালি। সো হাইজেনবার্গ আনসার্টেনিটি ইজ এ গ্রেট থিং, নট অনলি ইন কোয়ান্টাম মেকানিক্যাল ডোমেন বাট ইন অলসো ম্যাক্রোস্কোপিক ডোমেনও। এই যে বললাম আমাদের ফিউচার আনসার্টেন, এগুলো চলে আসে। এবার একটা কথা ইম্পর্টেন্ট বলি, তার মানে তুমি বুঝতে পারছো একটা কথা, যে তুমি যদি এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা পুরোপুরি সত্যি না, হাইজেনবার্গ এই কথাটা বলেনি, ডিরাইভ করে দেখা গেছে যে এরকম জিনিসপত্র আসছে। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্যাক্টর আছে, এটা আমি বলছি না, আপাতত এইটুকু শিখলেই হবে। তাহলে এটা যেমন সত্যি, আবার কেউ বললো না এটাও হতে পারে, ডেল থিটা ডেল এল এক্স লিখছি আমি, এইচ কাট বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে এরারটার মিনিমাম ভ্যালু হবে এইচ কাট বাই 2। এইটুকুন বুঝতে পারছো সবাই যেটা বললাম? হ্যাঁ স্যার, কিন্তু স্যার অনেক জায়গায় স্যার এইচ কাট লেখা থাকে না। অনেক জায়গায় থাকে, কিন্তু দিস ইজ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে এইচ কাট বাই 2। এটা হাইজেনবার্গ প্রিসাইজলি প্রুভ করতে গেলে এইচ কাট বাই 2ই আসবে। আসলেই তোমরা যখন পরীক্ষাতে করবে এইচ কাট বাই 2 করেও করতে পারো, এইচ কাটও লিখতে পারো, কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকে শিখে এসেছি এইচ কাট বাই 2, এবং প্রিসাইজলি হাইজেনবার্গের যে পেপারগুলো আছে রিসার্চ পেপার ওরিয়েন্টেড, তার নিজের কথাই ছিল এইচ কাট বাই 2। সো হিস্টোরিক্যালি আমরা এইচ কাট বাই 2টাকেই লিখি। ঠিক আছে? ওকে, বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা কথা বলি ইম্পর্টেন্ট, সমস্ত বইয়ে ভুল করা আছে, এই রিলেশনটা তোমরা দেখো, এটা সব জায়গাতে দেখেছো মোটামুটি, ডেলি ডেলটি। অনেকে বলে ই মানে এনার্জি, টি মানে টাইম, অনেকে বলে দিস ইজ অলসো হাইজেনবার্গ আনসার্টেনটি রিলেশন। নো স্যার, দিস ইজ আনসার্টেনটি রিলেশন, ওকে, বাট ক্যান ইট বি হাইজেনবার্গ আনসার্টেনটি? কারণ হাইজেনবার্গ বলেছিল ওই যে ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলস, মানে ক্যানোনিক্যালি কনজুগেট ডাইনামিক্যাল অপারেটর। টাইম কি একটা অপারেটর? ইয়েস অর নো? বলো। নো স্যার। নো। তাহলে এটা সত্যি, দিস ইজ ফ্রম এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ, দেখা গেছিল যে এনার্জি আর টাইমের মধ্যেও এরকম একটা রিলেশন চলে আসছে। তাই বলে এটা তার মানে এটা এখানে একটা আনসার্টেনটি আছে, এটা এরার থাকতে পারে, বাট ইট ক্যানট বি হাইজেনবার্গ আনসার্টেনটি রিলেশন। হ্যাঁ, ন্যাচারালি খুব অবাককাণ্ড ভাবে এইচ কাট বাই 2 ফ্যাক্টরটাও এসছে, তবুও এটাকে আমরা বলবো না হাইজেনবার্গ আনসার্টেনটি, কারণ এখানে টাইমটা অপারেটর না, ভেরিয়েবল জাস্ট সিম্পলি। এটা রেসপেক্ট তুমি কিছু মেজার করতে পারো, কিন্তু এটা দিয়ে তুমি কোনো সিস্টেমকে ধাক্কা মারলে তুমি টাইমকে মেজার করতে চাইছো না, কিন্তু আমরা টাইমকে গিয়ে মেজার করি না, টাইমের রেসপেক্টে সবকিছু মেজার করি। সো ইট ইজ ওকে, রিলেশন ইজ ভ্যালিড, বাট ইট ইজ নট শুড বি কল্ড হাইজেনবার্গ আনসার্টেনটি, ইট ইজ আনসার্টেনটি রিলেশন। এটাকে শুধুমাত্র বলা হয় এভাবে যে টাইম এনার্জি আনসার্টেনটি রিলেশন।
এখানে তার সঙ্গে তাহলে আমি ছোট্ট আরেকটা প্রিসাইজ কথা বলে দিই। তাহলে এই যেমন পজিশন মোমেন্টাম পেয়েছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়েছি, এরকম পেয়ার মানে জোড়া এক জোড়া পেয়ার অফ ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলস কিন্তু লোকজন খোঁজার চেষ্টা এখনো পর্যন্ত করে যায়। এটা খুঁজে বের করা খুব মুশকিল। হুইচ আর টু ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলস আর প্রেজেন্ট ইন নেচার, ইট ইজ ভেরি টাফ থিং অ্যাকচুয়ালি। এখন দেখো একটা কথা মনে রাখবে, ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবল না, সবসময় এটা লোকে বলেছিল দোজ ভ্যারিয়েবলস ক্যান বি ক্যানোনিক্যালি কনজুগেট। অবশ্যই তাদের মধ্যে একটা রিলেশন থাকবে, ফিক্সড রুলস থাকবে কিছু। শুধু তাই না, মনে রাখবে তারা বেসিক ডাইনামিক্যাল ভ্যারিয়েবল দিয়ে তৈরি। বেসিক ভ্যারিয়েবল বলতে কিন্তু পজিশন আর মোমেন্টাম। দেখবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এর মধ্যেও কিন্তু পজিশন একটু আছে। ওই যে ওমেগা বাই টি যখন আমরা এই থিটা যখন বার করছি 2 পাই একটা সার্কুলার ডিসপ্লেসমেন্টে, তখন কিন্তু এখান থেকে এখানে গেল একটা ডিসপ্লেসমেন্ট, কিন্তু মানে ওই যে এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এখানে কিন্তু এস মানে সেই এক্সটা। সো সামহাউ থিটা ইজ রিলেটেড টু এক্স কোনো না কোনো ভাবে। আবার এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ক্রস পি, সেখানেও কিন্তু ওই পিও আছে এক্সও আছে। তার মানে থিটা আর এল এরাও কিন্তু এক্স আর পি থেকেই বেসিক্যালি এসছে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্যটা হলো যে ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবল সেগুলোই হবে শেষ পর্যন্ত যারা কোনো না কোনো ভাবে ওই বেসিক যে দুটো ক্যানোনিক্যালি কনজুগেট ভ্যারিয়েবলস মানে পজিশন আর মোমেন্টাম সেগুলো থেকেই অরিজিনেট করেছে। তারাই একমাত্র হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ফলো আপ করে চলবে। টাইম তো অপারেটরই না, টাইম তো এখান থেকে আসেইনি, বরং এগুলো টাইমের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এটাকে তুমি কোনোদিন হাইজেনবার্গের থিওরির সঙ্গে গুলিয়ে ফেলো না। কিন্তু এরা আনসার্টেনটি রিলেশন, এনার্জির মধ্যে এরার পাওয়া গেল, টাইমের মধ্যে ক্যালকুলেট করতে গিয়ে টাইমেরটা এরার আমরা বলি না। এটা একটা এক্সাম্পল বলতে পারি যে ধরে নাও যে একটা ইলেকট্রন কোনো একটা অ্যাটমিক স্টেটে কতক্ষণ থাকবে, এই কতক্ষণ থাকবে সে সময় এইসব টার্মগুলো বলা হয়। কিন্তু এটা বেসিক্যালি কোনো রকম ভাবে ওই হাইজেনবার্গ আনসার্টেনটির মধ্যে পড়ছে না, কারণ তুমি সেইভাবে এটাকে মেজার করতে চাইছোই না। বলো এবার কি পিকচারটা আমি বোঝাতে পারলাম যে কি হচ্ছে ঘটনাটা? ঠিক আছে বলো সবাই। ওকে ওকে স্যার। একটা জিনিস সবাই বাড়িতে করবে, কোশ্চেনটা লিখে রেখো। এই যে পার্টিকেল ইন এ বক্স করলাম আগের দিনই, ইনফাইনাইট ওয়েল ওয়ান ডাইমেনশনাল কেসেই বলছি, ওখানে তুমি এগুলো কাজ করেছো বা আমি করতেও দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে। এবার সবাই যেটা করবে, দিস ফর দ্য এনএথ ওই স্টেশনারি স্টেট করেছিলাম, সবাই বাড়িতে এটা করবে, এই জিনিসটা বের করবে, এই যে প্রোডাক্ট টার্মটা, আর দেখবে রেজাল্টের মধ্যে কিছু একটা ফ্যাক্টর আসবে, তার মধ্যে এন থাকবে, কারণ তুমি তো এন এর স্টেটের জন্য করছো। তোমাকে প্রুভ করতে হবে যে শো দ্যাট যে দিস হাইজেনবার্গ আনসার্টেনটি রিলেশন ফর দ্য পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স will be validated, will be verified if n is equal to 1. মানে একমাত্র গ্রাউন্ড স্টেটে থাকলে পরে তখনই হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা ফর দ্য পার্টিকেল ইন এ বক্স পজিশন মোমেন্টামের ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে। প্রুভ করবে এবং ভাববে কেন হচ্ছে, হোয়াই, কেন ভ্যালিডেশনটা ওইখানেই হচ্ছে। এটা একটা কোশ্চেন দিয়ে রাখলাম। কোশ্চেনটা কি বোঝা গেল কি বলছি? সৌভিক কোশ্চেনটা বুঝতে পেরেছো? কৈলিকা, সাগর, দৈপায়ন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ ভালো করে এই জায়গাটা দেখবে। স্যার এটা কি ওই নন ডিজেনারেসের জন্য হয়? না, তোমার তো ওয়ান ডাইমেনশন কেস যখন করছো তখন তোমার তো হায়ার অর্ডার স্টেট গেলে পরে সেটাও তো নন ডিজেনারেট, তাই না? তার মানে তুমি ভাবতে হবে তোমাকে যে আপার স্টেটে গেলে পরে বেসিক্যালি যত দেখো একটা এখানেও বেশ সোজা একটা ছোট্ট বাংলা কথা বলে দিচ্ছি, মানে একটা লোক যত উপরের দিকে উঠছে, ধরো সে মন্ত্রী পর প্রধানমন্ত্রী বা এসে আরো লেভেল উপর যাচ্ছে, তার অন্য কিছু আস্তে আস্তে হয়তো তার মানে ক্যারেক্টার খারাপ হয়ে যাচ্ছে, সে হয়তো একটু ভুলভাল কাজকর্ম করছে, অনৈতিক কাজ করছে, তাই ওগুলো ওইখানে এরার গুলো অনেক বেশি চলে আসছে। কথাটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে থাকলে পরে না, সে ওই মিনিমাম কিছু ক্রাইটেরিয়া ফলো আপ করলে সে গ্রাউন্ড স্টেটে থাকতে পারে। গ্রাউন্ড স্টেট কথাটা অন্য একটা ফিজিক্যাল মানে আছে আসলে, আমি সেটাই খুঁজে বার করতে তোমাকে বলছি, একটু ভাবো বসে বাড়িতে। সেকেন্ড কথা হলো এই যে ডেল এক্স ডেল পি এক্স এইচ কাট বাই 2, এটার একটা কতগুলো থট এক্সপেরিমেন্ট আছে, যে এটা দেখানো যায় এক্সপেরিমেন্টালি বাড়িতে বসে বসে না, একটু পড়বে তোমরা এটা। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সপেরিমেন্ট হচ্ছে অনেক পুরনো, সেটা যে আগের দিন মানে অনেকবার বলেওছি আমরা, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা দিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পস্টুলেট গুলোকে বলেছিলাম, কথাবার্তাগুলো কিছু, ওয়েভ ফাংশন, ইন্ট্রোডাকশন, প্রবাবিলিটি কনসেপ্ট। আর সেকেন্ডটা হচ্ছে গামা রে মাইক্রোস্কোপ এক্সপেরিমেন্ট। আমি বলবো না এই দুটো, খুব ভালো করে রেজনিক আইসবার্গ থেকে এই দুটো এক্সপেরিমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে।
এবং পড়ে দেখবে যে কিভাবে এই হাইজেনবার্গ আনসার্টেনটি রিলেশনটা ফর পজিশন মোমেন্টাম অপারেটর থট এক্সপেরিমেন্ট দিয়ে কি করে এটাকে এস্টাবলিশ করা যায়। আর কিছু না, এগুলো দেখবে করে নিয়ে এটা একটা ওয়ার্ক আমি দিয়ে রাখলাম। আর বেশি কথা বলবো না আজকে, কারণ তোমাদের এরপরে আবার অলরেডি 11:15 বাজে, নতুন করে ক্লাস শুরু করে আর লাভ নেই। আমি নেক্সট যেটা বলতে চাইছি, কি একটা কথা বলতাম ভুলেও যাচ্ছি, অনেকগুলো জিনিসই বলা হয়ে গেল। ঠিক আছে, এটা আর হাইজেনবার্গ আনসার্টেনটি রিলেশনে কতগুলো প্রবলেম সলভ তো দেবো, আমি অ্যাসাইনমেন্টে একটু দিয়ে দেবো, করলে করবে, না হয় পরে করবে, পুজোর মধ্যে আমি দিয়ে রাখবো। আচ্ছা, আর বেশি কিছু কথা আজকে বলছি না, আমি এখানে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কালকে আমি চেষ্টা করছি করার, আমি তোমাদের জানিয়ে দেবো একবার। কালকে তো আছে ক্লাস নাকি অফিসিয়ালি, সৌভিক? হ্যাঁ স্যার, কালকে আছে। তাহলে আমি রাত্রিবেলা বা কালকে সকালের মধ্যে একবার জানিয়ে দেবো। তোমরা তাহলে এইটুকুন অব্দি আজকে থাক তাহলে, ওকে? দ্বৈপায়ন, দেবর্ষী, সাগর, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ভালো Yes, sir, থেকো okay, তাহলে। sir. হ্যাঁ, তোমরা অন্য ক্লাস করো, আর হ্যাঁ স্যার, এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো অবশ্যই, আর কালকেরটা আমি আজকে রাতে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ছেড়ে দিচ্ছি তাহলে আমি আজকে।